আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? একটু কমেন্টে জানাবেন। আমি একটু সাউন্ডটা চেক করে নেই আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিংকটা শেয়ার দিয়ে দিই। তারপরে আমরা আজকের ক্লাস শুরু করব। তো আপনারা যারা যারা জয়েন করতেছেন সবাই কেমন আছেন? একটু কমেন্ট করে জানান। অনেকগুলো ক্লাস আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এই পর্যন্ত আপনারা সবগুলো ক্লাস করেছেন এমন কেউ কি আছেন? এমন কেউ আছেন আজকের ক্লাসে যারা এই পর্যন্ত সবগুলো ক্লাস করেছেন? আচ্ছা, আমি আমার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিঙ্কগুলো শেয়ার দিয়ে দেই। তারপরে হচ্ছে আমরা শুরু করব আজকের ক্লাসটি। আপনারা যারা যারা হচ্ছে ক্লাসটা দেখতেছেন বা শুরু করতেছেন এখন মাত্রই, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনিও একটু শেয়ার দিয়ে দিন। আজকের ক্লাস আমরা একদমই বেসিক জিনিস দেখব, খুবই বেসিক কিছু জিনিস রয়েছে, যে লসাগু গসাগু এটা সব ক্ষেত্রেই লাগবে, এবং বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ কিভাবে করে আমরা এই বিষয়টা দেখব। ক্লাসটা একটু লম্বা হতে পারে, কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনি পুরো ক্লাসটি ধৈর্য সহকারে করার জন্য। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে একটু শেয়ার দিয়ে ফেলুন। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে আশা করি। তাহলে আমরা শুরু করে দিতে পারি এখন। তো আমি আমার গ্রুপেও একটু হচ্ছে শেয়ার দিয়ে দেই। আপনারা হচ্ছে আপনাদের স্কুল কলেজের গ্রুপে শেয়ার দিতে পারেন। তো প্রথমে আসি এই ক্লাসটা কাদের জন্য, কারণ অনেকেই একদম নিউ থাকতে পারে, যেমন আজকেই ফার্স্ট ক্লাস করতে পারে, এমন হতে পারে, কোনো প্রবলেম নাই। আজকে আমাদের 16তম ক্লাস, কিন্তু এর আগে আরো 15টি ক্লাস হয়েছে। আপনি ওই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে পাবেন। আপনি হচ্ছে ইউটিউবে যদি মেহেদি স্যার লিখে সার্চ দেন, তাহলেই হয়ে যাবে আপনার একটা বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার, এই চ্যানেলটা পেয়ে যাবেন। এই চ্যানেলের প্লে লিস্টেই দেখবেন সেলফ প্রিপারেশন নামে একটা প্লে লিস্ট রয়েছে, ওইখানে সিরিয়াল ওয়াইজ একদম নাম্বার দিয়ে দিয়ে আগের ক্লাসগুলো পাবেন। তো আজকের ক্লাসে যারা একদমই নতুন, আপনি আজকের ক্লাসটা করে তারপরে ওই পিছনের ক্লাসগুলো করে নিতে পারবেন। আর যারা দুই একটা ক্লাস করেছেন, বাকি ক্লাস মিস করেছেন, তারাও ওই কাজটা করে নিতে পারেন। আপনি হচ্ছে মেহেদি স্যার এই স্পেলিংটা লিখেই যদি আপনি ইউটিউবে সার্চ দেন, তাহলেই হচ্ছে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। এই ইউটিউব চ্যানেলে সকল ভিডিও রয়েছে। তো এই ক্লাসটা কাদের জন্য? যারা চাকরির প্রিপারেশন নিতেছে, লিখিত, বিশেষ করে লিখিত প্রিপারেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর এটা আপনার এমসিকিউ সমাধানেও কাজে লাগবে। আর এখন এই পড়াশোনাটা আসলে কি নিয়ে? মূলত ওই যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা বীজগণিত পড়ছি না, ওই বীজগণিতের পড়াশোনাটাই। তো এখন যদি কেউ ক্লাস 6-7 এর স্টুডেন্ট থাকে বা 8-9 এর স্টুডেন্ট থাকে, তারাও চাইলে এই ক্লাসটা করতে পারে। কারণ এই ভিত্তিটা, আমাদের আজকের ক্লাসের মূল ভিত্তিটাই হচ্ছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে বেসিক ম্যাথ রয়েছে, ওই বেসিক ম্যাথের উপর ভিত্তি করে আমাদের আজকের ক্লাসটা। তো আমরা শুরু করি। আমাদের আজকে ক্লাসে আমরা অনেক কিছুই পড়বো, তার মধ্যে আমি একটু লিস্ট করে দেই কি কি আমরা পড়বো। 1 নম্বরে আমরা পড়বো ভাগশেষ উপপাদ্য, যেটা ক্লাস 7 এর বইয়ে পাবেন আপনি, ভাগশেষ উপপাদ্য। তো এই ভাগশেষ উপপাদ্য পড়তে গেলে আপনার অনেকটা বেনিশিং মেথডও শিখা হয়ে যাবে, কারণ বেনিশিং মেথড আমরা আগের ক্লাসে দেখেছি। যদিও আমি এই ক্লাসে পুরোপুরি দেখাবো না, তারপর একটা ম্যাথ দেখাবো। বেনিশিং মেথডটাও আপনি পেয়ে যাবেন, যেটার আরেকটা নাম হচ্ছে উৎপাদক উপপাদ্য। বেনিশিং মেথড, এটাকে বলা হচ্ছে কি, এই বেনিশিং মেথডটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। উৎপাদক, উৎপাদক উপপাদ্য। তো আমি একটা কথা বলে রাখি, এইখানে এই যে ভাগশেষ উপপাদ্য, এই যে বেনিশিং মেথডকেই অনেকে ভাগশেষ উপপাদ্য বলে, কিন্তু অ্যাকচুয়ালি বেনিশিং মেথড বা উৎপাদক উপপাদ্য কিন্তু ভাগশেষ উপপাদ্য না। কিন্তু ওই যে আমরা আর গুণন আর বজ্র গুণনের মধ্যে একটা আওলা জ্বালা বাজিয়ে ফেলি না সবাই, কোনটা আর গুণন আর কোনটা বজ্র গুণন, এটা অনেকে আমরা বুঝি না। তো আমরা ডিরেক্টলি আর গুণন যেটা, ওইটাই বজ্র গুণন, ওইটাই আর গুণন, এরকম বলে থাকি। ঠিক এই ক্ষেত্রে অনেকে বেনিশিং মেথডকেও ভাগশেষ উপপাদ্য বলে, কিন্তু ভাগশেষ উপপাদ্য আর বেনিশিং মেথড সেম জিনিস না। তবে এখন কোনো কোনো প্রশ্নেও দেখবেন ডিরেক্টলি বেনিশিং মেথড না দিয়ে বলবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে, তখন ওই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা তৈরি হবে। তো ওইটা আমি এই ক্লাসে ক্লিয়ার করে দেব যে কোনটা বেনিশিং মেথড আর কোনটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আমাদের পড়াশোনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকবে এটা। এরপরে আমরা এই ক্লাসেই
আমরা শিখব বীজগণিতের লসাগু গসাগু কিভাবে নির্ণয় করে। এই লসাগু গসাগু এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, আপনাকে এটা শিখতে হবে লসাগু গসাগু কিভাবে নির্ণয় করে। এরপরে আমরা শিখবো যে যোগ বিয়োগ কিভাবে করে। আপনি যখন লসাগু গসাগু পারবেন তখন হচ্ছে যোগ বিয়োগ এটা পারবেন। তো এই যোগ বিয়োগ যখন পারবেন তখন আপনার আরেকটা জিনিস শেখা হয়ে যাবে, সেটা হচ্ছে কমন নেওয়া। এই কমন আর ভাগ এটা অনেকটা কাছাকাছি। আর গুণের ব্যাপারটা অর্থাৎ গুণ, এটাও যদি সময় পাই, যেমন পাওয়ার বা গুণ, এটা যদি আমি সময় পাই তাহলে হচ্ছে আমি এই ক্লাসে শেষ করে দেব। তো আমাদের পড়াশোনার টপিকসটা ছিল যে আমরা এই যে এই বইটাকে ফলো করব বা এই বইটাকে ফলো করেই এইগুলা করব, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা আমার এই বইটা ফলো করার দরকার পড়তেছে না, কারণ আমি যখন এইগুলোর বেসিক শিখাইয়া দিব, আপনি যে কোনো বই, আপনার কাছে যে বইটাই আছে না কেন, আপনি নিজে নিজে সব ম্যাথ করে ফেলতে পারবেন। আপনার আর কোনো বইয়ের বা আর কারো হেল্প নিয়ে অঙ্কগুলা করতে হবে না। আপনাকে যখন আমি বেসিক ক্লিয়ার করে দেব, দেখুন আমি বই থেকে 10টা ম্যাথ করাই দেওয়ার চেয়ে আমি যখন আপনাকে বেসিকটা ক্লিয়ার করে দেব, তখন আপনি এই 10-এর পরিবর্তে আপনি 100 ম্যাথ নিজে নিজেই করতে পারবেন। তো আমার আজকের ক্লাসটাই হচ্ছে মূলত আপনাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দেওয়া। আমি আজকের ক্লাস শুরুর আগেই অনেক মনে হয় বকবক করে ফেললাম, অনেকেই দেখা যাচ্ছে যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে একটু শেয়ার দিয়ে দিন কষ্ট করে, তাহলে আমরা একদমই শুরু করি। ক্লাসটা একটু লম্বা হবে, আপনি বুঝতেই পেরেছেন, অনেকগুলা জিনিস পড়াবো। তো ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত থাকবেন, আমরা ধীরে ধীরে সবকিছু শেষ করব। তাহলে আমরা এখন শুরু করি এটা। তো এর আগে আরেকটা কথা বলে নেই, আমার প্রায় ক্লাসে এই প্রবলেমটা হয়। দেখুন যে প্রবলেমটা হয়, ক্যামেরা অফ হয়ে যায়, আমার ডিএসএলআরটা অফ হয়ে যায় 30 মিনিট পর পর, আমি এটা খুঁজ পাই না বা খেয়াল রাখতে পারি না। তো আমার ক্যামেরা অফ হয়ে গেলে আপনি এই নাম্বারে একটু কল দিবেন, 018 76 14 21 এই নাম্বারে একটু কল দিয়ে আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন যে আপনার ক্যামেরাটা অফ হয়ে গেছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। আর যদি ডিরেক্টলি আমি বুঝে ফেলতে পারি তাহলে তার কোনো প্রবলেম নাই। তো আমরা প্রথমেই বাকশেষ উপপাদ্যেই যাই। আমাদের প্রথম পড়াটাই হচ্ছে বাকশেষ উপপাদ্য। বাকশেষ উপপাদ্য, দেখুন এই বাকশেষ উপপাদ্যটা কি সেটা আমাকে দেখতে হবে। এই বাকশেষ উপপাদ্যের মাধ্যমে মূলত বাকশেষ নির্ণয় করা হয়। মূলত কি নির্ণয় করা হয়? বাকশেষ নির্ণয় করা হয়। ডিরেক্টলি ক্লাস 7 এর বইয়েতে এমন একটা সমীকরণ থাকবে, ধরুন আমি এখানে নিচ্ছি, ধরুন 4x³ - 6x² + 8, আমরা এরকম একটা সমীকরণ নিলাম এবং এটাকে কোনো কিছু দিয়ে আমরা ভাগ করব। যেমন আমি ভাগ করতে পারি যেমন x² - 2 দ্বারা, ধরুন এটা দ্বারা ভাগ করে এই যে ভাগশেষ যেটা পাবো সেটাই হচ্ছে মূলত ভাগশেষ উপপাদ্য। এটাকেই ভাগশেষ উপপাদ্য বলা হচ্ছে, যে আমরা এইখানে যে ভাগ করব, ভাগ করে জাস্ট লাস্টে পাবো, এটাই হচ্ছে মূলত সেই ভাগশেষ উপপাদ্য। তো এখন দেখুন আমরা এটাকে কিভাবে ভাগ করে সেটা একটু দেখি। প্রথমে হচ্ছে এই যে এই রাশিটা, এই রাশিটার দিকে আমরা তাকাবো। এই যে এইখানে যে পদটা পাচ্ছি এটার দিকে তাকাবো। দেখুন এইখানে কি আছে? 4x² আছে, 4x³ আছে। এখন দেখুন আমরা এই যে এইটার সাথে কত গুণ করলে, এই যে প্রথম দেখুন এই যে এখানে x² আছে না, x² এর সাথে কত গুণ করলে এটা হবে। আপনি এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, এইটার সাথে এই যে এই রাশির সাথে আপনি কত গুণ করলে, দেখুন আমি যদি এইখানে এই যে একটা x² আর এইখানে একটা x দেই, তাহলে এদের গুণফল কি হয়ে যাবে? x³ হয়ে যাবে। আবার তাহলে এইখানে যদি আমি 4 দিয়ে গুণ দেই, তাহলে 4x দিয়ে যদি গুণ দেই তাহলে 4x³ হবে। এটাই হচ্ছে মূলত মেইন বিষয়। আপনি দেখুন বুঝতে পারবেন, খুব ইজিলি বুঝতে পারবেন আমার মনে হয়, কারণ হচ্ছে এইখানে আমরা এটাকে বানাবো, প্রথমে এটাকে এইখানে কত দিয়ে গুণ দিলে এটা হবে সেটাই আমরা এইখানে লিখবো। আমি এইখানে 4x লিখলাম। 4x কিভাবে লিখলাম সেটা হচ্ছে, দেখুন এই যে 4 দিয়ে এই যে এখানে 4 হবে, এই যে এইটার সাথে গুণ করলে, আবার এই যে x আর এই যে x² গুণ করলে কি হবে? x³ হবে। এটাই হচ্ছে আমাদের মূলত মেইন টার্গেট। এই যে 4x আর হচ্ছে এই যে x², এদেরকে যদি আমরা গুণ করি, এই যে x² আর x এদেরকে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে কি? x³ আর এটা হবে কি? 4। তাহলে এটাই হচ্ছে আমার এইখানের একটা জিনিস। আমরা এইখানে এখন কথাটা হচ্ছে এই যে এটার সাথে এটা গুণ করলে কত হয়, এটার সাথে এটা গুণ করলে কত হয়? 4x³ আমার এই যে প্রথম একটা মিলতেই হবে, এটা হচ্ছে মেইন টার্গেট। এরপরে দেখুন
এই রাশির সাথেও তো এটা গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 4 দুগুণে 8x, এই যে 8x। এখন কি করব, আমি বিয়োগ করে দেব, এখন আমি বিয়োগ করে দেব। দেখুন এটা যদি বিয়োগ করি এটার সাথে এটা কাটা চলে যাবে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এটা কিন্তু মাইনাসই থাকবে। এখন আমি চাইবো একটু পাওয়ারটাকে একটু সাজায় লেখার জন্য এই ক্ষেত্রে, তো আমি এই যে এই জায়গায় আমি কি করলাম, এই এই যে এইখানে লিখলাম, এই যে এইখানে লিখলাম -6x², এই যে পাওয়ারটা একটু সাজায় লিখলাম। আর এই যে এটা কি হয়ে গেছে প্লাস প্লাস 8x, এই যে আমি +8x লিখে দিলাম। এই যে এটা +8x কেন হয়েছে বুঝছেন, কারণ আমি এই রাশি তো বিয়োগ করছি, বিয়োগের সময় নিচের চিহ্ন কি হয় পরিবর্তন হয়ে যায়, এটার সামনে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেছে, এই প্লাস আর মাইনাস এটা জিরো হয়ে গেছে, এটার সামনে মাইনাস আছে এটা প্লাস হয়ে গেছে, তাহলে এইটা এইখানে যা আছে তাই লিখবো, এইখানে এটা প্লাস লিখলাম। ওকে, এখন আবার সেম ক্ষেত্রে এই যে এইটার ক্ষেত্রে এখন দেখুন আমরা এইখানে বিয়োগ করে নামানোর পর, এইখানে বিয়োগ করে নামানোর পর আমরা কি করব, এই সংখ্যাটা এইখানে নামাবো না, একটা সংখ্যা নামাবো না, তাহলে আমরা ঠিক এই যে এইটা এখন নামাইলাম। কারণ হচ্ছে আপনি ভাগের ক্ষেত্রে চিন্তা করেন, ধরুন আমরা কি করি, এই যে 12কে যখন 5 দিয়ে ভাগ করি, এই যে এইখানে দেই 2, এদের গুণফল লেখি কোথায়, এই যে এইখানে 5 দুগুণে 10, এরপরে বিয়োগ করে এই যে এই 2টা নামাইলাম, এই 2টা নামাইলাম। ধরুন এইখানে যদি আরেকটা 3 থাকে, পরবর্তী লাইনে কি করি, এই 3টা এই যে এইখানে নামাই। ঠিক সেম ভাবে আমরা কি করব, এই +8টাও এই যে এইখানে বসাবো। আপনি বুঝতে পেরেছেন, আমি যেই ভাগটা এইভাবে করি সেই ভাগটাই কিন্তু এইখানে আমরা করতেছি। এর পরের লাইনে গিয়ে আবার হচ্ছে এইখানে এমন কিছু একটা দিব যাতে করে এটার সাথে মিল পড়ে। তাহলে দেখুন এইখানে আছে x², আর এইখানে আছে কত, এইখানে আছে x² আর এইখানে আছে -6x²। তাহলে আমাকে এইখানে কিছু একটা দিতে হবে যাতে করে এইটার সাথে গুণ করে এটা সমান হয়। তাহলে আমি যদি -6 দেই, এই যে দেখুন আমি কি দিয়েছি -6, তাহলে আমি -6 দিলে এটার সাথে গুণ করলে কত হবে, -6x², এই যে -6x² দিলাম। এরপরে এটার সাথে গুণ করলে কত হবে, এই যে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত হয়ে যাবে, এই 12 হয়ে যাবে। এরপরে আবার আমি বিয়োগ করব, বিয়োগ করলে নিচের চিহ্ন কি পরিবর্তন হয়ে গেছে, এটা কাটা, তাহলে এইটা এই যে 8x লিখলাম, তারপরে এটা তো বিয়োগ হয়ে গেছে আর এটা প্লাস, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে 4। এখন আর কিছু করা যায়, আর কিছু করা যায়, এইখানে কি আর কিছু লেখা যাবে না, আর কিছু করা যায় না। তাহলে এই যে এটাই হচ্ছে আমার ভাগশেষ, এটাকেই আমি কি বলতেছি ভাগ শেষ। তাহলে এটা কিসের মাধ্যমে ভাগশেষ নির্ণয় করেছি, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষটা নির্ণয় করেছি। আর এটা হচ্ছে আমার কি ভাগফল, এটা হচ্ছে আমার ভাগফল, আর এটা হচ্ছে আমার সেই ভাজক, ভাজক, আর এইটুকুই হচ্ছে আমার সেই কি ভাজ্য। এটা বুঝতে পেরেছেন, এটা যদি নাও বুঝেন কোনো প্রবলেম নাই, আমরা আরো কিছু ম্যাথ করি তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন আমরা এখন ধরুন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটা সমীকরণ সমাধান করতে বললো, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটা সমীকরণ সমাধান করতে বললো, প্রশ্নটা কি দেওয়া থাকলো এরকম 2x⁴ 2x⁴ মাইনাস 3x² মাইনাস 3x, পরে হচ্ছে কি দিতে পারি -2, আচ্ছা এটা দিলাম। এখন এটা যদি আচ্ছা এখানে কিউব দেই, কিউব দিলে হয়তো মিলবে। দেখুন এইখানে এইটাকে বললো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করো, আপনাকে বললো কি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করো। এখন এইখানে আমরা দুইটা মেথডই ব্যবহার করতে পারি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যানিশিং মেথড, আর একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভ্যানিশিং মেথডটাকে বলা হয় উৎপাদক উপপাদ্য, ওইটাও ব্যবহার করতে এটাও ব্যবহার করতে পারি। তো আমরা কি কাজটা করব, প্রথম কাজটা এইটা, এইটাকে কত বসাইলে শূন্য হয় সেটা আমাকে ধরতে হবে। তাহলে আমরা লিখবো এখানে দড়ি, দড়ি, এইটা হচ্ছে একটা ফাংশন f(x), এই যে এইটুকু লিখলাম, আমি প্রশ্নটাই লিখলাম এইটুকু, এইটুকু আমার দেওয়া ছিল f(x) সমান এইখানে এইটুকু লিখলাম। এখন x এর মান কত বসাইলে, x এর মান এইখানে 1 বসাবো, প্রথমে কি দিব 1 দিয়ে ট্রাই করব, রাফ করে আমরা রাফ করে চেষ্টা করব, 1 দিয়ে ট্রাই করব, -1 দিয়ে ট্রাই করব, 2 দিয়ে ট্রাই করব, -2 দিয়ে ট্রাই করব, 3 দিয়ে -3, তারপরে হাফ, তারপরে হচ্ছে 3/2 -হাফ, এইভাবে এই এতগুলা সংখ্যা দিয়ে আমি এইখানে বসায় বসায় চেক করব যে কোন কারণে
এই কোন সংখ্যার জন্য এইখানে শূন্য হয়। তাহলে এইখানে চেক করার পর আগে রাফ করে চেক করে তারপরে এখানে মানটা বসাবো। দেখুন এখানে 2 বসাইলেই শূন্য হয়ে যাবে আশা করি। তাহলে আমরা 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4, পরে মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব, পরে মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2। তাহলে আমরা যদি একটা একটু হিসাব করি, 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, 16 দুগুণে কত 32, তারপর হচ্ছে মাইনাস এই যে 8, 8 3 8 24, তারপর হচ্ছে মাইনাস 3 দুগুণে 6, এই যে মাইনাস 2। তাহলে এটা কত পাচ্ছি, এই যে 32, আর এইখানেও বিয়োগ করলে বিয়োগফলটা 32, তাহলে ইকুয়াল 0, এই যে ইকুয়াল 0। অর্থাৎ এইখানে এই ভ্যানিশিং মেথড বলেন আর ভাগশেষ উপপাদ্য বলেন, এই কাজটুকু কিন্তু সেম, এই কাজটুকু সেম। এখন দেখুন আমরা ভ্যানিশিং মেথড যদি করি, এখন ভাগশেষ উপপাদ্য না করে আমরা ভ্যানিশিং মেথড করতে চাচ্ছি, তাহলে ভ্যানিশিং মেথডটা কি হবে, আমি এখন আর এইখানে ভাগশেষ উপপাদ্য এইটুকু না করে আমি এই প্রশ্নটাই ভ্যানিশিং মেথড করতে চাচ্ছি। ভ্যানিশিং ভ্যানিশিং মেথড মেথড তাহলে দেখুন এখন আমরা কি লিখবো, এইখানে কত এর জন্য আমরা পাইছি, মানে এক্স এর মান কত বসানোর জন্য আমরা এইখানে শূন্য পাইছি। এই যে এক্স ইকুয়াল টু, বা এই এক্স এর মানটা যদি এইদিকে নিয়ে আসি, এই যে এক্স মাইনাস 2 হয়ে যাবে না, এক্স মাইনাস 2 এর এটি হচ্ছে মানে এক্স মাইনাস 2 এই ফাংশনের একটি উৎপাদক, এক্স মাইনাস 2 এই ফাংশনের এফ অফ এক্স এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। এইটুকু বুঝছেন যে আমরা ভাগশেষ উপপাদ্যই করি আর ভ্যানিশিং মেথডই করি, যাই কিছু করি আমরা প্রথমে কি করলাম, একটা সমীকরণকে দেখবো কত এর জন্য 0 পাইছি সেটাই লিখছি, x ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ x মাইনাস 2 এর জন্য এটা একটা উৎপাদক। তাহলে এইটুকু লেখার পর এখন আমরা করতে চাচ্ছি কি ভ্যানিশিং মেথডটুকু, এই যে ভ্যানিশিং মেথডটুকু করতে চাচ্ছি। তাহলে আবার সেম ভাবে আমরা এই যে এটা লিখবো, এই যে এটা এইখানে লিখতেছি দেখুন 2x টু দি পাওয়ার 4, এই যে 2x টু দি পাওয়ার 4 লিখলাম, তারপর হচ্ছে মাইনাস 3x কিউব লিখলাম, মাইনাস 3x মাইনাস 2 লিখলাম। এখন কি করব, এই একটা লাইন খালি রাইখা নিচের লাইনে এইখানে সর্বোচ্চ পাওয়ার যত থাকবে ততগুলা এই যে x মাইনাস 2 লিখবো, সর্বোচ্চ পাওয়ার যত থাকবে ততগুলা কি লিখবো, x মাইনাস 2 লিখবো। তাহলে যতগুলো আছে এইখানে এই 3 নাম্বার লাইনে গিয়ে এই যে এইখানে এটা লিখবো, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো x মাইনাস 2, তারপর হচ্ছে এই যে x মাইনাস 2, এখানে তো আটলো না, তাহলে আমি একটু জায়গা বাড়ায় নেই, x মাইনাস 2। এই যে দেখুন চারটা লিখছি, চারটা কেন লিখছি, যে x এর পাওয়ার 4 এই জন্য চারটা লিখছি। এরপরে কি করব দেখুন, এই যে এইখানে x এর মান কত দিয়ে গুণ দিলে এটা হবে, এই যে 2x কিউব দিয়ে যদি গুণ দেই তাহলেই তো 2x টু দি পাওয়ার 4 হবে। এখন এইটার সাথে এটা গুণ করতে হবে, মাইনাস কত হয়ে যাবে, মাইনাস 4x কিউব হয়ে যাবে। আমার এইখানে আছে কি মাইনাস 3x কিউব, হয়ে গেছে 4x কিউব, একটা কমাই দিতে হবে, তাহলে একটা প্লাসের দিয়ে দেই, এই যে x স্কয়ার দিলাম, তাহলে একটা প্লাস x কিউব হয়ে যাবে। তারপরে এই যে এইখানে মাইনাস 2x স্কয়ার দিয়ে দিলাম, এই যে এইখানে গুণ করে, তাহলে এইখানে 2x স্কয়ার, কিন্তু এইখানে তো 2x স্কয়ার নাই, তাহলে বাদ দিতে হবে। তাহলে আমি কি করলাম, এই যে মাইনাস 2x দিয়ে গুণ করলাম, তাহলে না প্লাস 2x দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে যাবে, এই যে প্লাস 2x স্কয়ার, পরে এটা কি হয়ে যাবে মাইনাস 4x, এই যে মাইনাস 4x হয়ে গেল। তারপর আবার এইখানে কি করব, আবার এইখানে হচ্ছে এই যে এইখানে মাইনাস 4x হয়ে গেছে, এইখানে দরকার কি 3x, তাহলে আমার একটা x হলেই হবে, তাহলে প্লাস 1 নিলাম, এই যে প্লাস 1 নিলে প্লাস x, আর প্লাসে মাইনাসে মাইনাস 2। তাহলে এই লাইন আর এই লাইন কি সেম, যখনই সেম হয়ে গেছে তাহলে তো আমার অঙ্ক হয়ে গেছে। এরপরে আমি এই যে x মাইনাস 2 কমন নিলাম, তারপরে বাকি যা আছে 2x কিউব, পরে হচ্ছে প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এই যে এইটা হচ্ছে দুইটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। তাহলে এই একটা ফাংশনের যদি দুইটা উৎপাদক বের করতে বলে, তাহলে বা এই ফাংশনের উৎপাদকগুলো বের করতে বলে, তাহলে আমরা কি করব, এই ভ্যানিশিং মেথডেও আমরা করতে পারি। এখন কথা হচ্ছে আমরা ভ্যানিশিং মেথড শিখবো না, আমরা শিখবো কি
বাকশেষ উপপাদ্য। আমরা শিখবো বাকশেষ উপপাদ্য, আমরা ভ্যানিশিং মেথড শিখবো না। ম্যাক্সিমাম বইই দেখবেন এইভাবে করা, বাকশেষ উপপাদ্যের কথা বলছে, এই সিস্টেমে করা। এই সিস্টেমে করলে হয়তো আপনাকে নাম্বার দিবে, কিন্তু লজিক্যালি কিন্তু ঠিক না। আমি বারবার বলতেছি, আপনি অন্যান্য দেশের বইগুলোতে দেখবেন বাকশেষ উপপাদ্য এক জিনিস, ভ্যানিশিং মেথড হচ্ছে আরেক জিনিস। আর বাংলাদেশের বইগুলোতে এটা একটা জগা খিচুড়ি পাকায় ফেলছে। তো এই জন্য অনেকেই বাকশেষ উপপাদ্যের কথা বললে এইভাবে করে দিলেও আনসারটা হয়ে যাবে, হয়তো মার্ক দিয়েও দিবে। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আপনি এইটুকু করবেন, এইটুকু করার পর যেই জায়গাটা চেঞ্জ করবেন সেটা আপনাকে এখন দেখাই। আপনি এখন আর ভ্যানিশিং মেথড করবেন না, এখন আপনি কি করবেন, বাকশেষ উপপাদ্য করবেন। আপনি প্রথমত এইটুকু লিখবেন, এইটুকু যা আছে তাই লিখবেন, এইটুকু তো লিখেই ফেললাম। এখন হচ্ছে বাকশেষ উপপাদ্যের সাহায্যে পাই, বাকশেষ উপপাদ্যের সাহায্যে পাই এই যে এটা হচ্ছে আমার ভাজক, এই যে x-2 এটা হচ্ছে ভাজক, এটা দিয়ে আমরা ভাগ করব, x-2 দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব, এই যে এটাকে ভাগ করব, 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x - 2, এটাকে এখন ভাগ করব। এই যে এইটাই হচ্ছে বাকশেষ উপপাদ্য। এখন দেখুন এইখানে ভাগ করতে গেলে এখানে কত বসাবো, এই যে 2x⁴ বানাইতে হবে, তাহলে 2x³ লিখলাম। 2x³ আর x গুণ করলে কত হয়ে যাবে, 2x⁴ হয়ে যাবে। তার এই যে এইখানে আর এটা গুণ করতে হবে, তাহলে কি -4x³ -4x³। দেখুন ওই আগেরটার মতনই হচ্ছে অনেকটা, এইটা আর এটা গুণ করে -4x³। এখন আমরা এই যে এইখানে এটার এটা কাটা চলে গেল, এখন এদের বিয়োগ করতে হবে না? বিয়োগ করলে দেখুন নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না? এটা কিন্তু মনে মনে প্লাস হয়ে গেছে, এটা কিন্তু মনে মনে মাইনাস হয়ে গেছিল। তাহলে এটা প্লাস হয়ে গেলে 4x³ আছে, উপরে -3x³ আছে, তাহলে একটা x³ থাকবে, সেটা প্লাসের। তাহলে প্লাস তো আর সামনে লিখি না, ডিরেক্ট জাস্ট একটা x³ লিখলাম। এরপরে এই যে এর পরের রাশিটা নামাবো, এই যে -3x নামাইলাম, পরের রাশিটা নামাইলাম। এখন সেম ভাবে এইখানে আমরা কত দিয়ে গুণ করলে এটা হবে, এই যে দেখুন এইখানে কত দিয়ে গুণ করা লাগবে, এটা বানাইতে গেলে, এটা বানাইতে গেলে x এর সাথে x² দিয়ে গুণ করতে হবে। এই যে x² দিয়ে গুণ করলে তাহলে কি হবে, x³ হবে, আর এইখানে হয়ে যাবে -2x²। আমরা কি বলেছিলাম যে সর্বোচ্চ পাওয়ারটাকে সামনের দিকে রাখবো, তাহলেই ভালো হবে। দেখুন এইখানে এইটা আর এটা কাটা চলে যাবে, এটা কাটা চলে যাবে, এই দুইটা থাকবে। এই দুইটা থাকলে নিচেরটা তো প্লাস হয়ে গেছে, আর উপরেরটা তো মাইনাস মাইনাসই থাকবে, ওইটা তো আর চেঞ্জ হবে না। তাহলে এই রাশিটাকে আমরা এই যে এইখানে লিখবো 2x²। দেখুন আমরা কেন আগে লিখলাম এটাকে, কারণ এটার পাওয়ার বেশি, আর এটা যেটা আছে -3x। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এইখানে তো মাইনাস ছিল, এখানে মাইনাস কেন দিলাম না, কারণ নিচের রাশিটা কি করতে হয়েছে, বিয়োগ করতে হয়েছে, এই জন্য আমরা আর মাইনাসটা দেই নাই। এবং এইটা নামানোর পর এই যে এখন এই 2টা নামাইতে হবে, এই 2টা নামাইতে হবে, কারণ ওই যে ভাগের পরে আমরা ভাগ মানে বিয়োগ করার পরে পরের রাশিটা নামাইতে হয়, তাহলে -2 নামাই দিলাম। এখন হচ্ছে এটার সাথে আমরা কত গুণ করব, এই যে এইখানে আমার x² দরকার, এই যে এইখানে 2x² দরকার, তাহলে আমি এইখানে দিয়ে দিলাম কি 2x, এই যে 2x দিয়ে দিলাম। তাহলে এইখানে গুণ করলে কত হয়ে যাবে, 2x², আর এটা কত হয়ে যাবে, এই যে এটা এইখানে -4x হয়ে যাবে, -4x। তাহলে আমি যদি আবার বিয়োগ করে দেই, তাহলে আমি আবার যদি বিয়োগ করে দেই, তাহলে এইখানে পাচ্ছি কি x - 2, এখন এইখানে জাস্ট আমরা যদি 1 দিয়ে কাজ করি, জাস্ট 1 নিলাম, তাহলে 1 নিলেই এই যে +1 নিলেই কি হচ্ছে, এই যে x আর এই যে -2, তাহলে এই যে 0। এবং আমরা সেই ফাংশনটাই কিন্তু পেয়ে গেছিলাম। এই যে দেখুন আমরা আগে যখন ভ্যানিশিং মেথড দিয়ে বের করছি, এই দুইটাই পাইছি না, এই যে একটা আর হচ্ছে এই যে আরেকটা, এই যে আরেকটা, এই দুইটাই তো পাইছি। দেখুন তো আমরা সেই কাজটাই করছি কি বাকশেষ উপপাদ্য দিয়ে। আপনি বুঝতে পেরেছেন বাকশেষ উপপাদ্যটা কোনটা? আগে এইটুকু বের করলাম, একটা উৎপাদক বের করছি, এখন ওই উৎপাদক দিয়ে ওই ফুল রাশিটাকে ভাগ করার পরে যেটা পাইছি ওইটাও কি আরেকটা উৎপাদক, তাহলে এটা দিয়ে ভাগ করলে এটাকে এটা পাবো, এটা দিয়ে ভাগ করলে এটাকে এটা পাবো। মানে এটা দিয়ে যদি এখন এটাকে ভাগ করি তাহলে ভাগফল পাবো এটা, আবার এটা দিয়ে যখন এটাকে ভাগ করলাম তখন ভাগফল পাইছি কি এটা। তাহলে এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো ম্যাথ কিন্তু করতে পারবেন। তো ডিরেক্টলি বলে দিবে যে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করেন, তখন হচ্ছে আপনি এই কাজটা করবেন, আদারওয়াইজ এই কাজে যাওয়ার দরকার নাই, একটু জটিলতা তৈরি হতে পারে। আপনারা ক্লাসে আছেন না চলে গেছেন? অনেক কঠিন একটা জিনিস আমরা অলরেডি বুঝে ফেললাম।
কারণ এই জিনিসটা অনেকের কাছেই কঠিন লাগে যারা নতুন, বিশেষ করে তাদের কাছে। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে এই প্রশ্ন নিয়ে? কারো কোনো প্রবলেম আছে? আমি এখন আরেকটা জটিল প্রশ্ন আমি নিজেই বানাই আর নিজেই দেখাবো আপনাদেরকে। তার আগে বলুন আপনার কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার দিয়ে দিই আর অন্যদেরকে একটু মেনশন করে দেই, হ্যাঁ, তাহলে ভালো হবে, অনেকেই ক্লাসটা দেখতে পারবে। এখনো আমরা অনেকেই কোনো শেয়ার দেই নাই বা একটা রিঅ্যাকশন ব্যবহার করি অ্যাটলিস্ট। হ্যাঁ, আমরা লসাগু গসাগু তো করবো, আপনি হয়তো ক্লাসের শুরু থেকে ছিলেন না, এই জন্য হয়তো জানেন না যে আমরা আজকে ক্লাসে কি কি পড়বো। হ্যাঁ, আমরা লসাগু গসাগু পড়বো। কে কোথায় থেকে লাইভ ক্লাসটি করতেছেন আপনি এটা একটু কমেন্ট করে জানাইতে পারেন, তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে আসলে কোন জেলার মানুষ আমার ক্লাসগুলো বেশি করে। আমার বাসা হচ্ছে ময়মনসিংহ, তো ময়মনসিংহ এর আসলে কারা কারা আছেন তারাও কমেন্ট করতে পারেন, তাহলে দেখা গেছে যে আমার নিজের জেলার মানুষও ক্লাস করতেছে কিনা সেটাও আমি বুঝতে পারবো। আচ্ছা, আমরা এই বাকশেষ উপপাদ্যটা আবার একটু দেখি যে যে কোনো সমীকরণ যদি থাকে আমরা বাকশেষ নির্ণয় করতে পারবো কিনা বাকশেষ উপপাদ্যের সাহায্যে। আপনার ধরুন আমি আরেকটা দিচ্ছি 8x⁶, আচ্ছা এত বড় না দেই, এইখানে আমি 4ই ব্যবহার করি, প্লাস হচ্ছে 5x³ প্লাস 6x² প্লাস 8x প্লাস 12। এখন দেখুন এই যে এইখানে আমার কিন্তু এইখানে এইটাকে যদি বাকশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করতে বলে আমাকে আগে চেক করে দেখতে হবে এটা কত এর জন্য জিরো হয়। আমি জানি না এটা কত এর জন্য জিরো হয়, আর এটা আসলে সমাধান হবে কিনা আমি সেটাও জানি না। তো এই জন্য আমি এইখানে আগে থেকে একটা উৎপাদক বুঝে নিতেছি যে এইখানে এটার একটা উৎপাদক আছে, বা বলেই দিল প্রশ্নেতে যে এটার একটা উৎপাদক হচ্ছে 2x² - 3, 2x² - 3 এটার একটা উৎপাদক, এটা আগেই বলে দিছে। ধরুন 2x² - 3 হচ্ছে এটার একটা উৎপাদক। এখন আমরা এটার সাহায্যে এখন কি করব, ভাগশেষ নির্ণয় করব। এটার সাহায্যে আমরা এখন কি করব, ভাগশেষ নির্ণয় করব। কিভাবে করব? প্রথমে দেখুন এখানে 2x² আছে আর এইখানে বানাইতে হবে কি, এইখানে বানাইতে হবে, আচ্ছা এটাকে একটু এই সংখ্যা দিয়ে দিই, 10 দিয়ে দিই। দেখুন এটাকে বানাইতে হবে কি 4x⁴, তাহলে 2 এর সাথে 2x² গুণ করলেই কি হয়ে যাবে, না 4x² গুণ করলেই কি হয়ে যাবে, 8x⁴ হয়ে যাবে। এই যে 4 দুগুণে 8, তারপর হচ্ছে এই যে x² আর x² গুণ করলে হয়ে যায় কত, x⁴। আর এই যে এটার সাথে এটার গুণ করলে কত হয়ে যাবে, এই যে 3 4 12, তাহলে -12x², এই যে এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন কি করব, আমরা বিয়োগ করে দেব। এখন হচ্ছে আমরা কি করব, এখানে বিয়োগ করে দেব। বিয়োগ করলে এটা এটা কাটা চলে গেল, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে এটা কত হয়ে গেল 20, না এটা তো সেম জিনিস না, এখানে x² আর এইখানে x³, তাহলে এটা হচ্ছে 10x³ আর এইখানে হচ্ছে এই যে প্লাস 12x² প্লাস 12x²। এখন আমরা এর পরে আরেকটা সংখ্যা নামাই ফেলবো, এই যে এটা দেখুন আমরা ভাগের ক্ষেত্রে কি করি, এইখানে বিয়োগ করার পর পরে আরেকটা সংখ্যা কি করি, নামাই ফেলি না, অর্থাৎ এই যে এইটা এখন কি করব, আমরা নিচে নামাই ফেলবো। নিচে নামাই ফেললে কি হয়ে যাবে, +6x²। এখন দেখুন এইখানে আরেকটা লাইন আমরা লিখে ফেলতে পারি, এই যে 10x³ প্লাস এই যে 6 আর 12x² কে লিখে ফেললাম কি 18x²। কেউ যদি এই লাইন না লিখেন কোনো প্রবলেম নাই, এই লাইন না লিখলেও কোনো প্রবলেম নাই, বা লিখলেও কোনো প্রবলেম নাই। এখন দেখুন আমাদের এই যে 10x³ লাগবে, এইখানে কত আছে 2x² আছে, 10 কিভাবে বানাবো, এই যে 5x দিয়ে গুণ করলেই 10x³ হয়ে যাবে। এই যে 10x³, এই যে 5x দিয়ে এটাকে গুণ করছি 10x³, আর এইখানে কত হয়ে যাবে -15x। এখন যদি আবার বিয়োগ করে দেই তাহলে এটা এটা কাটা চলে যাবে, এইখানে বিয়োগ করলে কি হয়ে যাবে, ওই 18x² আর এটা হয়ে যাবে কি +15x। আর এইখান থেকে কি করবো, আরেকটা x নামাই ফেলবো, এই যে +8x।
আর আমি এই যেরকম আরেকটা লাইন লিখতেছি না, চাইলে আপনি আরেকটা লাইন লিখতে পারতেন, 18x² আর হচ্ছে 15x আর 8x কত হবে 23x, এটা লিখতে পারতেন, দরকার নাই, সমস্যা নেই। এখন দেখুন এইখানে আছে 18x², এইখানে আছে 2x², তাহলে আমাকে কত দিতে হবে, 9 দিতে হবে। 9 দিলে কি হয়ে যাবে, এই যে 18x², তারপরে হচ্ছে 3 9 27, এই যে -27। এরপরে আমরা এই যে এইখানে কত হচ্ছে 15 আর 8 23x, আর এই যে এটা মাইনাস থেকে কি হয়ে গেছে বিয়োগ করার সময় 27 হয়ে গেছে। এখন কি করব, পরের সংখ্যাটা আবার নামাবো, এই যে 12 নামাইলাম। তাহলে এখন দেখুন, এখন কি আর কোনো ভাগ করা যাবে, না করা যাবে না, কারণ এইখানে তো বেশি অলরেডি, তার মানে আর ভাগ করা যাবে না। তাহলে আমার ভাগশেষটা কি রইলো, এটাই ভাগশেষ। এটা অ্যাকচুয়ালি রইলো কত 23x, পরে প্লাস এই যে এখানে 41 হয়ে যাবে, কত 39 হয়ে যাবে, অর্থাৎ এটাই হচ্ছে আমার কি ভাগশেষ। তাহলে আমাকে যদি বলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করো, তাহলে এটাই কিন্তু ভাগশেষ। এই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করতে গেলে আমার এটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে কি ভাজক, এটা হচ্ছে ভাজক, আর এইটুকু হচ্ছে ভাজ্য, এইটুকু হচ্ছে ভাজ্য, আর এইটুকু হচ্ছে কি ভাগফল। এই ভাগফলও কিন্তু একটা উৎপাদক, ভাগফল, ভাগফল। আপনি মনে রাখবেন ভাগশেষ কিন্তু উৎপাদক না, এটা কিন্তু উৎপাদক না। উৎপাদক কারা, এই যে এটা একটা উৎপাদক, আবার এই যে এটাও একটা উৎপাদক। ভাগফল এবং ভাজক হচ্ছে উৎপাদক, কিন্তু ভাগশেষ কিন্তু উৎপাদক না। যখন আপনাকে উৎপাদক নির্ণয় করতে বলবে তখন এমন একটা সমীকরণ দিবে লাস্টে এখানে শূন্য হয়ে যাবে। আপনি বুঝতে পেরেছেন, এইটুকু বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখন আমাদের সহজ পার্টে চলে যাই, আমাদের সেই লসাগু গসাগু। তাহলে আমরা এখন লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করে আমরা সেই পার্টে চলে যাচ্ছি। লসাগু এবং গসাগু, বীজগণিতের আমরা লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করব, গসাগু কিভাবে নির্ণয় করব। আপনি হচ্ছে সাধারণ কোন সংখ্যার লসাগু গসাগু নির্ণয় করতে পারেন কিনা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর লসাগু গসাগুর ক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যার লসাগু গসাগুটাকে বের করার চেষ্টা করি, এরপরে আমরা বীজগণিতের লসাগু গসাগু কিভাবে বের করে সেটা আমরা বের করে ফেলবো। ধরুন আমরা দুইটা সংখ্যা নিচ্ছি, এইখানে নিলাম 6 আর এইখানে নিলাম 12, আচ্ছা তিনটা সংখ্যা নিচ্ছি 18। এখন দেখুন আমরা এই তিনটা সংখ্যার যদি নামাতা লিখি, নামাতা, এই যে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এইভাবে চাইলে কিন্তু আরো অনেক চলতে থাকবে, 6 6 36, এই যে 36 আরো চলতে থাকবে, তাই না? আবার ঠিক 12 এর ক্ষেত্রে 12 কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, আরো আসতে থাকবে, আরো আসবে। আচ্ছা তারপরে হচ্ছে 18, 18 কে 18, 18 দুগুণে 36, পরে হচ্ছে 3 18, এই 36 এর সাথে 18 যোগ করলে যত হবে, এইখানে 18 যোগ করে দেই, তাহলে হচ্ছে 8 আর 6 14, আর এইখানে 5, তাহলে 54, 3 18 54, 4 18 কত, এই যে 72, এইটা ডাবল হয়ে যাবে। তাহলে এইভাবে আরো আসবে। আমি এটাকে একটু ছোট ছোট করে লিখি তাহলে আমার একটু ভালো হবে। যেমন ধরুন 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 দশম 60, 6 11 66, পরে 6 12 72, আরো আসতে থাকবে। এই হচ্ছে আমরা এই কাজটা করলাম। এগুলাই হচ্ছে যে কোনো সংখ্যার গুণিতক, এগুলাকেই বলা হয় কি গুণিতক। গুণিতক মানে কি গুনতে থাক, এটা হচ্ছে গুণিতক। এই গুণিতক মানে হচ্ছে গুনতে থাক, গুনতে থাক মানে হচ্ছে এই যে নামাতা যেটা, তাহলে এটাকে আমরা কি বলি গুণিতক বলি, অর্থাৎ গুনতে থাক, অর্থাৎ এটাই হচ্ছে নামাতা। এখন দেখুন এই নামাতার ভিতরে তিনটা সংখ্যার ভিতরেই কারা কারা কমন আছে, কমন পার্ট গুলো আমরা কোথায় কোথায় পাবো
এই যে কমন দেখুন, এই সংখ্যাটা কি কমন না? তিনোটার ভিতরেই 36 আছে। দেখুন তো এর নিচে কি আর কোনো 36 আছে? নাই, মানে তিনোটার সাথে যায় এমন কোনো সংখ্যা নাই। এইখানে 12 আছে, বাট এইখানে 12 নাই। আবার এইখানে 18 আছে, বাট এইখানে 18 নাই। আবার এইখানে 24 আছে, বাট এইখানে 24 নাই। তার মানে একটা জায়গায় আছে, তিনটাতেই 36 আছে। ঠিক আবার এই যে এইখানে 72, এই 72, এইখানেও তিনটা সেম আছে। ঠিক এরকম নামাতা যখন আমরা আরো গুনতে থাকবো, এরকম সেম সংখ্যা আরো আসতে পারে, অসংখ্য সেম সংখ্যা আসতে পারে। কিন্তু এর ভিতরে লসাগু হচ্ছে এই ছোটটা, লসাগু হচ্ছে এই ছোটটা, লসাগু। কেন লসাগু এটা? দেখুন, এই ছোট মানে কি লঘিষ্ঠ, এই ছোটটাই হচ্ছে কি, এটাকেই বলা হয় লঘিষ্ঠ। এই লঘিষ্ঠ আর এই যে কমন, এই কমনের বাংলাটাই হচ্ছে সাধারণ। এই যে সাধারণ বা আমরা যেটাকে কমন নিছি, এই সাধারণ। আর এটাই হচ্ছে কি গুণিতক, এটাকেই বলা হয় কি গুণিতক। তাহলে লসাগু এর পূর্ণরূপটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই লঘিষ্ঠটা কেই আমরা কি বলতেছি? ছোট বলতেছি। তাহলে এটাকে বলতে পারি কি লিস্ট। আর এটা হচ্ছে কি কমন, এটা হচ্ছে কমন। আর এই যে গুণিতক, গুণিতক হচ্ছে কি মাল্টিপ্লেক্সার, অর্থাৎ মাল্টিপ্লেক্সার। তাহলে এর সংক্ষিপ্ত রূপটা কি এলসিএম। তাহলে এটাকে এলসিএমও বলতে পারি। তাহলে লসাগু বা এলসিএম একই জিনিস, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয়ক না কিন্তু গুণিতক। তাহলে এটা হচ্ছে লসাগু বের করার একটা সিস্টেম। তো আমরা এই সিস্টেম ছাড়াও তার একটা সিস্টেম জানি, তাই না? আমরা লসাগু বের করার আরেকটা সিস্টেম কি জানি, যে এই যে এইখানে 6 দিব, এইখানে 12 দিব, এইখানে 18 দিব। তারপরে প্রথমে সর্বনিম্ন 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব, যে কোনো দুইটার ভিতরে গেলেই হবে। তাহলে দুইটার ভিতরে গেলেই হবে। এইখানে 3 দুগুণে 6, আবার এখানে 6 দুগুণে 12, আর এইখানে দিলাম কি এই যে 9 দুগুণে 18। এখন যে কোনো দুইটার ভিতরে 2 দিয়ে গেলে হইতো, কিন্তু এখানে দুইটার ভিতরে আর ভাগ যায় না। তাহলে 3 দিয়ে দিব, 3 ওকে 3, আর হচ্ছে 3 দুগুণে 6, 3 তিরিকা 9। এখন এদের গুণফল এই যে 2 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3, এদের গুণফল হচ্ছে যে যা আসবে সেটাই হবে কি লসাগু। তাহলে এটাই হবে কি লসাগু। তাহলে আমরা এই দুইটা সিস্টেম শিখলাম। আরো সিস্টেম রয়েছে, আপনি প্রোগ্রামিং করতে গেলে তখন আরেক সিস্টেমে বের করতে পারবেন। তো আমরা লসাগু অনেকভাবে বের করতে পারি। এখন হচ্ছে আপনি কিভাবে বের করবেন, আপনাকে শর্টকাটে বের করতে হবে। আপনি এইখানে এই তিনটা সংখ্যার যখন আমি লসাগু বের করতে বললাম, আপনি এমন একটা সংখ্যা নিজে নিজে চুজ করেন যেই সংখ্যাকে 6 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে, 18 দিয়েও ভাগ করা যাবে। এমন একটা সংখ্যা চুজ করেন এবং সেই সংখ্যাটাই হতে হবে সবচেয়ে ছোট সংখ্যা। আপনি দেখুন 6 দিয়ে মানে ভাগ করতে পারবেন এমন সংখ্যা কতগুলো আছে। এই যে 6 আছে, 12 আছে, 18 আছে, 24 আছে, 30 আছে, 36 আছে, 42 আছে। 6 এর চেয়ে ছোট সংখ্যাকে তো আর 6 দিয়ে ভাগ করতে পারবেন না, বাট 6 কেও 6 দিয়ে ভাগ করতে পারবেন। এখন দেখুন 6 কে, এই যে এই সংখ্যাটাকে আমরা এই 6 দিয়ে ভাগ করতে পারতেছি, ঠিক আছে, বাট 12 দিয়ে কি 6 কে ভাগ করতে পারবো? এই 12 দিয়ে 6 কে ভাগ করতে পারবো? পারবো না। তাহলে এটা বাদ, এই 6 হবে না। তাহলে এই 12 কে দেখি 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়। তাহলে এটা হতে পারে যদি 18 দিয়ে ভাগ যাইতো। 18 দিয়ে ভাগ যায়, হয় না, তাহলে এটাও হবে না। তাহলে আমরা এই 18টা দেখি, 18 কে যদি 6 দিয়ে ভাগ করি ভাগ যায়, 12 দিয়ে যায় না, তাহলে এটাও যাবে না। আবার এই 24 কে 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়, বাট 18 দিয়ে যায় না, তাহলে হবে না। এই 36 কে 6 দিয়েও যায়, 12 দিয়েও যায়, 18 দিয়েও যায়। তাহলে এই 36 হবে কি লসাগু। এখন ধরুন এই সংখ্যাটা ব্যতীত আপনাকে যদি আরেকটা সংখ্যা দেই আমি, তাহলে আপনি ওইটার লসাগু বের করতে পারবেন কিনা দেখুন। আপনাকে মুখে মুখে শিখতে হবে লসাগু কিভাবে বের করতে হয়। ধরুন আমি দিলাম যে আপনাকে 8 আর হচ্ছে 6, দেখুন 8 আর হচ্ছে 6, দেখুন এই দুইটার লসাগু কত হবে আপনি মুখে মুখে এখন বের করুন। এই দুইটার লসাগু কত হবে দেখুন। এই দুইটার লসাগু কি হইতে পারতো, এই 6 রে যদি 6 দিয়ে ভাগ করলাম, 8 দিয়েও ভাগ করা যেত, তাইলেও হইতো। 6 হবে না, তাহলে 8 কে 8 দিয়ে ভাগ করা যায়, ভাই 6 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই 8ও হবে না। তাহলে আমি যে কোনো একটা ডাবল করি, এই 6 এর ডাবল 12, এই 12 কে কি 8 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে হবে না। তাহলে 8 এর ডাবল করি,
8 দুগুণে 16, এই 16 8 দিয়ে ভাগ করা যায়, বাট 6 দিয়ে ভাগ করা যায় না, হয় না। তাহলে আমি আরেকটু সংখ্যা এইভাবে চিন্তা করতে করতে যাব। যেমন 8 এর ডাবল করছি, হয় না, তাহলে 8 এর 3 গুণ করি, 3 8 24, এই 24 কে কি 6 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 4 6 24। তাহলে এই 24ই হচ্ছে কি লসাগু, এই 24ই হচ্ছে কি লসাগু। আপনি বুঝতে পেরেছেন আমি 24টা কিভাবে ফাইন্ড আউট করে ফেলেছি? আমি আরেকটা দিচ্ছি, ধরুন আপনাকে আমি আরেকটা দিলাম যে এরকম দিলাম যে 5 এবং হচ্ছে 12, 5 এবং 12, তাহলে এদের হচ্ছে লসাগু কত হবে? 5 এবং 12। দেখুন আমরা 12, এই 12কে তো আর 5 দিয়ে ভাগ করা যায় না, 12 ডাবল 24কেও 5 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই 3 12 36, 36কেও 5 দিয়ে ভাগ করা যায় না, 4 12 48, 48কেও 5 দিয়ে ভাগ করা যায় না, এই যে 5 12 60, এই 60কে দেখুন 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে এদের লসাগু হবে কি 60, এদের লসাগু হবে 60। তাহলে আপনি একটা বের করুন তো, আপনাকে একদম সহজ একটা দিই, ধরুন 10 আর 30 এর লসাগু কত হবে? 10 আর 30 এর লসাগু কত হবে? আপনি আগে এটা বের করুন, 10 আর 30। আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আপনাকে আমি শিখাইতে চাচ্ছি বীজগণিত, কেন পাটিগণিতের লসাগু বের করতে চাচ্ছি? দেখুন আপনার এই লসাগুগুলো লাগবে, এই লসাগুগুলো অবশ্যই লাগবে। আজকের ক্লাসটা একটু লম্বাও হয়ে যেতে পারে, অলরেডি মনে হয় আমাদের 50 মিনিটের মতন হয়ে গেছে, কিন্তু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকতে পারলে আপনি অনেক কিছু শিখে ফেলতে পারবেন, যদিও আপনার এইগুলা পরিচিত জিনিস, বাট আপনি শিখে ফেলতে পারবেন। এখন বলুন এটার লসাগু কত হবে? সবাই বলুন এটার লসাগু কত হবে? এটার লসাগু কত হবে? দেখুন এটার লসাগু কত হবে? এটার লসাগু দেখুন 30ই হবে। কেন 30 হবে? এই দেখুন 30কে 10 দিয়ে ভাগ করা যায়, আবার 30কে 30 দিয়েও ভাগ করা যায়, তাহলে এটাই হচ্ছে লসাগু বের করার সিস্টেম। তিনটা সংখ্যা থাকলেও সেম ভাবেই বের করব, তাহলে আমাদের লসাগু শেষ। এখন হচ্ছে আমরা গসাগুটা যদি বের করি, আমি গসাগুর ক্ষেত্রে আর এত বেশি টাইম নিতে চাচ্ছি না। দেখুন গসাগুটাও আপনি অনেকভাবে বের করতে পারবেন, তবে আমি এই দুইটা পদ্ধতি দেখাই। ধরুন 6 আর হচ্ছে 12, 6 আর 12, তাহলে এটাকে 6 কে কত কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, তারপর হচ্ছে 6 দিয়ে ভাগ করা যায়। আবার 12 কেও দেখুন কত কত দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়। তাহলে এদের গসাগু কি হবে? দেখুন লসাগুর কথা বললে আমরা সবচেয়ে ছোট কমন যেটা ছিল এই যে 2, এই 2টাই আমরা, মানে লসাগুর কথা বললে আমরা তো গুণিতক নিতাম, আর গসাগুর ক্ষেত্রে আমরা এখন কি করব? লসাগুর ক্ষেত্রে আমরা ছোট নিতাম, তখন হচ্ছে গুণিতক নিতাম, কিন্তু এটা নিছি কি গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে এই সংখ্যাগুলা দিয়ে এই মূল সংখ্যাটাকে কি করা যাবে? ভাগ করা যাবে। এখন হচ্ছে এটের ভিতরে দেখুন কমন কে কে আছে? এটা কমন আছে, এটা কমন আছে, এটা কমন আছে, এটা কমন আছে, এর মধ্যে সবচেয়ে বড় কমন কোনটা? এই যে এটাকেই হচ্ছে বড়, সবচেয়ে বড় কমন হচ্ছে এটা। তাহলে এই বড় কমনটাকেই হচ্ছে গরিষ্ঠ কমন বলতেছি, গরিষ্ঠ, গরিষ্ঠ কমন। তাহলে এই গরিষ্ঠ সংখ্যাটাই হচ্ছে কি গসাগু। তাহলে আমরা গরিষ্ঠ কমন এইগুলা কি? এইগুলা হচ্ছে গুণনীয়ক, এগুলাকে বলা হয় কি গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ, কমনের বাংলা কি? সাধারণ। তাহলে এটা হচ্ছে সাধারণ, আর এটা হচ্ছে কি গুণনীয়ক, গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে আগেরটা ছিল গুণিতক, আর এখন হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক মানে যে যেই সংখ্যা দিয়ে এই 6কে ভাগ করা যায়, যে যে সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যায়, সেটাই হচ্ছে গুণনীয়ক। তাহলে এখানে সবচেয়ে বড়টা নিতে হবে। লসাগুর ক্ষেত্রে কি নিতাম? কমনটা নিতাম, সবচেয়ে ছোট কমনটা, আর এদের মাঝখান থেকে নিতে হবে সবচেয়ে বড় কমনটা। এই বড় কমনটাই হচ্ছে কি 6। তাহলে এই দুইটার গসাগু কত হবে? 6 হবে। তাহলে এই দুইটার লসাগু কত হবে? 12 হবে। আর এই দুইটার গসাগু কত হবে? 6 হবে। এখন 6টা কিভাবে হবে সেটা যদি আপনি বুঝতে চান, দেখুন এই এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়, ভাগ করা যায়, ভাগ করা যায় এমন একটা সংখ্যা আপনি বের করেন, সবচেয়ে বড় হতে হবে।
এই দেখুন 6কে 2 দিয়েও ভাগ করা যায়, 12কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা গসাগু হইতে পারতো। এর চাইতে বড় সংখ্যাটা আমরা পাই কিনা দেখি। 3 দিয়েও যায়, তাহলে এটাও হইতে পারতো। 4 দিয়েও যায়, এটাও হইতে পারতো। 6 দিয়ে যায়, এটাও হইতে পারে। এর চাইতে বড় আছে কিনা? 12 দিয়ে 6কে ভাগ করা যায় না, 12 দিয়ে 12কে গেল, তাহলে এই 6ই হচ্ছে কি সবচেয়ে বড় লসাগু, তো বড় গসাগু। এখন হচ্ছে আবার এই গসাগুটা আমরা ওইভাবেও করতে পারি। এই যে এখানে 6 আর 12, এখানে কি করলাম 2 দিয়ে ভাগ করলাম। এই যে 3 দুগুণে 6 আর হচ্ছে 6 দুগুণে 12, আবার কি করলাম এই যে 3 দিয়ে ভাগ করলাম, 3 ওকে 3 আর হচ্ছে 3 দুগুণে 6। এখন দেখুন আপনি জাস্ট এই যে এইখানে এইটুকু লাগবে, এইটুকু লাগবে, এদের গুণফল। আগে লসাগু হইলে কি হইতো 3 সবগুলার গুণফল, আর গসাগু হইলে হবে এইখানের গুণফল। এটা হচ্ছে গসাগু, গসাগু এদের গুণফলই হচ্ছে গসাগু। 3 দুগুণে 6 গসাগু। এখন হচ্ছে আপনার এই সংখ্যাটা থেকে সবাইকে ভাগ করা লাগবে, এই সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা লাগবে। এইখানে উৎপাদক করার সময় কিন্তু একটা নিয়ম আছে যে কোনো দুইটার ভিতরে ভাগ গেলে করা যায়, কিন্তু তখন আর এইটা আপনি গসাগুর ক্ষেত্রে নিতে পারবেন না। এটা গসাগুর ক্ষেত্রে নিতে পারবেন কখন? যখন এই সংখ্যাটাতে সবাইকে ভাগ যায় তখন নিতে পারবেন। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আপনি এই নিয়মে করবেন। তাহলে আমাদের এইটুকু শেষ। এখন হচ্ছে আমরা আমাদের বীজগণিতের পার্টে চলে যাই। আপনারা মনে হয় অনেক সময় ধরে ক্লাস করতেছেন, অলরেডি বোরিং হয়ে যাওয়ার কথা এতক্ষণে। তারপরে এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিন, একটু রিফ্রেশ করে নিন ব্রেনটাকে, যাতে করে এখন আমরা বীজগণিতের লসাগু গসাগু শিখব। এখন হচ্ছে আমাদের মূল পড়াশোনায় আমরা আসলাম। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সেটা হচ্ছে আমাদের একটু রিভিশনের উদ্দেশ্যে। এখন হচ্ছে আমরা মূল পড়াশোনায় আসব। তাহলে আপনারা যারা যারা আছেন লাইভে, তারা হচ্ছে এখন আমি আপনাদেরকে শিখাবো লসাগু এবং গসাগুটা কিভাবে করব, লসাগু এবং গসাগুটা কিভাবে করব। আচ্ছা, তাহলে আপনারা যারা যারা বুঝতেছেন না তারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না। দেখুন এখন আমরা লসাগু এবং গসাগুটা দেখব। ধরুন আমাদের এরকম একটা সংখ্যা দিয়ে, এইরকম আমরা দিচ্ছি যেটা এই 18x³ y² z, আর দিল 12x y⁵, এটা এদের মধ্যে লসাগু এবং গসাগু নির্ণয় করব। তাহলে আমরা লসাগু আগে নির্ণয় করি, লসাগু নির্ণয় করব। এই লসাগু নির্ণয়ের জন্য আমরা কি করব? এই লসাগু নির্ণয়ের জন্য এই দুইটা সংখ্যার আগে লসাগু বের করে ফেলবো। এই যে দেখুন 18 এবং 12, এই দুইটা লসাগু কত? 18 এবং 12 এর লসাগু হচ্ছে 36, কারণ এই 36কে 18 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, তাহলে লসাগু হচ্ছে 36। এরপরে বীজগণিতের লসাগুর ক্ষেত্রে দেখুন আপনার এইখানে আছে কি x³ আর এইখানে আছে কি x, এর মধ্যে আপনি এই x³ আর x এর মধ্যে সর্বোচ্চটা নেবেন, সর্বোচ্চ। দেখুন এইখানে আছে x এর 3টা আর এইখানে আছে x একটা, আপনি কয়টা নেবেন? x 3টা নেবেন। এই দুইটার ভিতরে দেখবেন কোনটা বড়। এই যে x³ বেশি আর x হচ্ছে কম, তাহলে আপনি নেবেন কি এই যে x³, অর্থাৎ এই বড়টা নিলেন। এরপরে এই যে y, এইখানে y এর স্কয়ার আছে আর এখানে y এর 5 আছে, তাহলে আপনি কোনটা নেবেন? এই y এর 5 নেবেন নাকি y এর স্কয়ার নেবেন? y এর 5 নেবেন, y⁵। এইখানে দেখুন z আছে আর এখানে z নাই, নেবেন কোনটা? z টা নেবেন। এখানে নাই মানে কি z এর পাওয়ার 0, তাহলে এই z এর পাওয়ার 1, তাহলে z এর পাওয়ার 1 যেটা এটাই তো বড়, বা এখানে z আছে তাহলে এখানে z টা নেবেন। এটাই হচ্ছে লসাগু। এখন আমরা যদি গসাগু বের করতে চাই, গসাগু আপনি এই যে 18 এবং 12 এই দুইটা সংখ্যার গসাগু কত? গসাগু তাহলে সেটা হবে 6। এই 6 দিয়ে 18কে ভাগ করা যায়, এই 6 দিয়ে 12কে ভাগ করা যায়। দেখুন আগের কথাটা কি ছিল? 18 এবং 12 দিয়ে 36কে ভাগ করা যাইতো, আর এখনের কথাটা কি? এই 6 দিয়ে 18কেও ভাগ করা যায়, এই 6 দিয়ে 12কেও ভাগ করা যায়, অর্থাৎ এই 6ই হচ্ছে কি এইখানের গসাগু। আপনি যদি এইভাবে না পারেন আপনি আলাদা করে বের করে নিয়েই সেইখানে বসাবেন। এরপরে দেখুন এইখানে আছে x³ আর এইখানে আছে x, এর মধ্যে ছোটটা কোনটা? এইখানে নিছেন কি বড়টা, আর এইখানে নিবেন কি ছোটটা। তাহলে ছোট কি আছে x³ নাকি x? এই যে x হচ্ছে ছোট। আর এইখানে আছে y² আর এইখানে আছে y5, আপনি কোনটা নেবেন? এই যে y এর স্কয়ার নেবেন।
আর এইখানে আছে জেড আর এইখানে জেড নাই, কোনটা নেবেন? জেড নাইটা নেবেন। জেড নাই মানে জেড লিখবো না, এটাই নেবেন, অর্থাৎ দুইটার ভিতরেই থাকা লাগবে, আদারওয়াইজ নেওয়া যাবে না। তার মানে জেড নাই যেটা ওইটাই নিলাম, জেড নাই, তার মানে এখানে জেড দিব না। তাহলে এইখানে কোনটা নিচ্ছি? ছোটটা, 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 ওইটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে ছোটটা। তাহলে গসাগু হচ্ছে ছোটটা নিব আর লসাগু হচ্ছে কি বড়টা নিব, তাহলেই তো হয়ে গেল। তাহলে আমরা এইভাবে লসাগু আমরা পেয়ে গেলাম, গসাগু আমরা পেয়ে গেলাম। এই লসাগু গসাগু আমাদের যোগ বিয়োগে কাজে লাগবে। এখন দেখুন আপনার এরকম আলাদা আলাদা ভেঙে ভেঙে নাও দেওয়া থাকতে পারে, তবে আপনাকে আমি আরেকটা দেই, আপনি প্র্যাকটিস করে ফেলুন। আমি আরেকটা দিচ্ছি, সেটা থেকে আপনি একটু প্র্যাকটিসও করে ফেলুন। আপনাকে আমি দিলাম যে হচ্ছে 2x³ y² z, তারপর হচ্ছে 4x(x⁴), তারপর হচ্ছে y(z³), আর একটা দিলাম ধরুন হচ্ছে 6x(y²), এটা দিলাম। হ্যাঁ, এখন এটা লসাগু গসাগু বের করব। তাহলে প্রথম 2 4 6 এর লসাগু কত হবে? 6 এর ডাবল করি, বা 6 কেই তো 4 দিয়ে ভাগ করা যাবে না, 6 এর ডাবল করি 12, তাহলে 12 কে 6 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এই 12ই হচ্ছে কি লসাগু। তাহলে 12 লসাগু আমরা পেয়ে গেলাম, এই যে সংখ্যার লসাগু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই জায়গা থেকে 2, এই জায়গা থেকে 4, এই জায়গা থেকে 6, এই তিনটার লসাগু হচ্ছে 12 পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা বড়টা নিব, এখানে আছে x³, এইখানে আছে x⁴, এইখানে আছে x, এর মধ্যে কোনটা নিব? বড়টা নিব। এর মধ্যে কোনটা নিব? বড়টা নিব। তাহলে বড়টা কোনটা? এই যে x⁴, এই যে y², বড়টা নিব, y² নিব। তারপরে এখানে আছে জেড, z³ আর z², তাহলে না এখানে জেড নাই, তাহলে বড়টা কোনটা নিব? জেড, z³ আর জেড নাই, এর মধ্যে বড় হচ্ছে z³। এই যে এটাই হচ্ছে কি আমার লসাগু। তাহলে এখন গসাগু কত হবে? গসাগু হবে সবাইকে ভাগ যায় এমন একটা সংখ্যা লিখতে হবে, সেটা 2ই হবে। 2 দিয়ে 2 কে ভাগ করা যায়, 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, 2 দিয়ে 6 কে ভাগ করা যায়, এর চাইতে বড় সংখ্যা নিলে আর 2 কে ভাগ করা যাবে না, তাহলে 2ই হচ্ছে গসাগু। এবং ছোটটা নিব, এখানে x³ এখানে x⁴ আর এখানে আছে x, তাহলে নিলাম x। এখানে y², এখানে আছে y আর এখানে আছে কি y², তাহলে নিব কি শুধু y। এইখানে আছে z, এইখানে আছে z³, এখানে z নাই, তাহলে z নাইটা নিব, অর্থাৎ ছোটটা নেব। তাহলে এটাই হচ্ছে লসাগু এবং গসাগু। তাহলে আমরা এখান থেকে লসাগু গসাগু পেয়ে গেলাম। এখন আমরা এই লসাগু গসাগু তো এরকম থাকলে পাইতেছি, কিন্তু এরকম না থেকে আমার যদি একটা প্রশ্ন যদি এমন থাকে যে এইখানে আগে থেকেই আপনাকে উৎপাদক করতে হবে, ধরুন সাপোজ এরকম আমি একটা দিয়ে দিচ্ছি, ধরুন হচ্ছে এরকম একটা সমীকরণই দিচ্ছি, যেমন এইখানে দিলাম x⁴, তারপর হচ্ছে +3x² +8x +6, এটা একটা দিলাম, তারপর হচ্ছে 2x⁴ +3x² +5x +8, এরকম আরো দিতে পারি। ধরুন এইখানে আরেকটা দিলাম যে x⁵ +4x² +8x +10, এরকম। এই তিনটার এখন কি করব? আমরা লসাগু গসাগু বের করব। তাহলে আমাকে প্রথম কি করতে হবে? ওই ভ্যানিশিং মেথড আছে, ওই ভ্যানিশিং মেথডের মাধ্যমে এই তিনটারই কি বের করতে হবে? আগে উৎপাদক বের করতে হবে। তাহলে এইটার ভ্যানিশিং মেথড আমরা ব্যবহার করব। এই ভ্যানিশিং মেথড ব্যবহার করে আমরা উৎপাদক বের করব। এখানে ভ্যানিশিং মেথড ব্যবহার করে আমরা এর উৎপাদক বের করব। ধরুন এর উৎপাদক পেলাম তিনটা, x-3, x+2, তারপর হচ্ছে x+1, এরকম তিনটা উৎপাদক পাইলাম। ঠিক এটার ক্ষেত্রেও এরকম ভ্যানিশিং মেথড দিয়ে বের করে আমরা এইখানে উৎপাদক পাইলাম x-3, তারপর হচ্ছে x²-1, এটা আমরা পাইলাম। এরপরে এইখানেও আমরা ভ্যানিশিং মেথড ব্যবহার করলাম। ভ্যানিশিং মেথড ব্যবহার করে আমরা এইখানেও পাইলাম কি যে x হচ্ছে -3 দিলাম, যেহেতু একটা কমন রাখবো গসাগুর ক্ষেত্রে, x-3, আর এইখানে দিলাম x² - 2² বা 4, x² - 4, এটা আমরা পাইলাম। আপনি বুঝছেন, এইখানে কিন্তু আমাদের ভ্যানিশিং মেথড করে এরকম আমরা উৎপাদক পাইছি, এটাকে ভ্যানিশিং মেথড করে এরকম উৎপাদক পাইছি, এটাকেও ভ্যানিশিং মেথড করে উৎপাদক পাইছি। আমি তার অঙ্ক করি নাই, তো অঙ্ক করলে আপনার যেটা আসবে ওইটাই আর কি, আমি তার অঙ্ক ছাড়াই
দৌড়ে লিখে ফেললাম যাতে করে সময়টা বেঁচে যায়, আপনি সহজে বুঝতে পারেন। এখন দেখুন এখানে আমরা তিনটা ভ্যানিশিং মেথডের তিনটা রেজাল্ট পাইছি, অর্থাৎ তিন ধরনের উৎপাদক পাইছি। এদের কাছ থেকে এখন আমরা লসাগু নির্ণয় করব। এদের কাছ থেকে আমরা কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। দেখুন লসাগু নির্ণয় করার জন্য আমরা কি করব? সবার ভিতরে কমন আছে সেটা আগে লিখি, একটা নেই। এই যে এইখানে দেখুন x-3 আছে, x-3 আছে, x-3 আছে। এই যে কমনটা আগে লিখলাম, এই যে এইখানে এই যে x-3 লিখে ফেলছি। এরপরে দেখুন এই যে এইখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এই যে এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কিন্তু আরো দুইটা উৎপাদক লুকায়িত আছে। এই যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, এইখানে কিন্তু আরো দুইটা উৎপাদক লুকায়িত আছে। ঠিকভাবে এই যে এইখানেও কিন্তু আরো দুইটা উৎপাদক লুকায়িত আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে ওয়ানের উপরে স্কোয়ার দিলেও যেই কথা, না দিলেও একই কথা ওই ক্ষেত্রে। তাহলে এটা কি হবে? এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। এইখানেও দুইটা আছে, এইখানে আর দুইটা নাই। এখন দেখুন এইখানে কি আছে? একটা এক্স মাইনাস টু আছে, এইখানে কোনো এক্স মাইনাস টু নাই। এইখানে কি আছে? একটা এক্স মাইনাস টু আছে। এখন আপনি কত নিবেন? আপনি নিবেন এই যে এক্স মাইনাস টু, যেটা এই যে এইখানে এক্স প্লাস টু, এই যে এইটা আমি এইখানে পাইছি, এইখানে নাই। বাট আবার আইসা কোথায় পাইলাম? এইখানে পাইলাম। তাহলে একটা পাইছি, সো আমি একটা লিখবো এই যে এইখানে, অর্থাৎ এক্স প্লাস টু লিখলাম। এরপরে এক্স মাইনাস টু এই একটা জায়গাতেই আছে, আর কোথাও নাই, সেটাও লিখলাম এই যে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। এরপর এই যে এইখানে এক্স প্লাস ওয়ান আর এই যে এইখানে এক্স প্লাস ওয়ান, দুই জায়গাতে আছে কমন, তাহলে দুই জায়গা থেকে যে কোনো একটা লিখবো, এই যে এক্স প্লাস ওয়ান। এরপর এই যে এখানে একটা এক্স মাইনাস ওয়ান আছে, এটা লিখে দিব এক্স মাইনাস ওয়ান। দেখুন তো আর কোনো কিছু বাদ গেছে কিনা? এই সবগুলাই এর ভিতরেও আছে, এর ভিতরেও আছে, এর ভিতরেও আছে। তার মানে এইখানে আর কোনো কিছু বাদ যায় নাই, তাই না? সবগুলাই আমরা লিখতে পেরেছি। বুঝতে পেরেছেন? তাহলে এটাই হচ্ছে লসাগু। এখন গসাগু কি? গসাগু যদি কোনো কমন না পান, এইখানে হচ্ছে কমন আনকমন সব নিছি, আর গসাগু হচ্ছে কোনো কমন না পাইলে ওয়ান লিখবেন, আর যদি কমন পান সবার ভিতরেই থাকতে হবে। দেখুন এইখানে এক্স মাইনাস থ্রি আছে, এইখানে এক্স মাইনাস থ্রি, এইখানে এক্স মাইনাস থ্রি, তাহলে এটাই হচ্ছে গসাগু এক্স মাইনাস থ্রি। আর কি কমন আছে তিনোটার ভিতরে? এইখানে এক্স প্লাস টু আছে, বাট এইখানে নাই। এইখানে আছে কিন্তু এইখানে নাই। এক্স মাইনাস টু আর কোথাও নাই। এক্স প্লাস এইখানে আছে, এইখানে আছে, বাট এইখানে নাই। এক্স মাইনাস শুধু এইখানেই আছে, আর কোথাও নাই। তাহলে এটাই হচ্ছে গসাগু আর এইটাই হচ্ছে লসাগু। আপনি বুঝতে পেরেছেন? আপনার এইখানে কিন্তু এইখানে মিডিল টার্মও থাকতে পারতো, মিডিল টার্মের রেজাল্ট গুলাও হইতে পারতো। বুঝতে পেরেছেন কিভাবে করেছি এইটুকু? বলুন সবাই বুঝতে পেরেছেন কিনা? আমি জানি এতক্ষণ আসলে ক্লাসে মনোযোগ ধরে রাখা খুবই কঠিন, অনেকেই হচ্ছে বোরিং হয়ে যেতে পারেন, বাট যারা আসলে থাকবেন শেষ পর্যন্ত তারাই আসলে ভালো করবেন। হ্যাঁ অনেকেই তো পারতেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই পারতেছেন। তাহলে ঠিক আছে, আমরা এইটুকু পাইলাম। ধরুন আমি এই যে বই থেকে একটা প্রশ্ন নেই, যেহেতু এই বইটাই পড়াচ্ছিলাম, এই বইয়ের হচ্ছে কত নাম্বার পেজে আছে লসাগু গসাগু, সেইখান থেকেই একটা নেই, একটা প্রশ্ন নিয়ে আপনাদেরকে একটা প্রশ্নই দেখাই, লসাগু গসাগুটা। দেখুন এইখানে একটা প্রশ্ন নিচ্ছি, ডিরেক্ট এরকম একটা প্রশ্ন। আপনার হচ্ছে তিনটা রাশি, এখানে হচ্ছে 4 নাম্বার সমস্যাটা, লসাগু গসাগু নির্ণয়ের 4 নাম্বার সমস্যাটা। এই যে দেখুন এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস 10x, তারপর হচ্ছে এক্স কিউব, পরে হচ্ছে প্লাস 6x² প্লাস 8x, তারপরে আরেকটা হচ্ছে x⁴ মাইনাস 5x³ তারপর হচ্ছে মাইনাস 14x²। এখন হচ্ছে আপনাকে এইখানে কি করতে হবে? মিডিল ফ্যাক্টর করতে হবে।